টেবিলের উপর মিমকে শুইয়ে দিয়ে ইকবাল ইচ্ছা মতো আদর করছে। মিম বলে উঠল, স্যার আপনার সাথে এসব করছি, যদি আপনার স্ত্রী এসে দেখে ফেলে তাহলে তো আপনাকে ছাড়বে না। ইকবাল বলল, ধুর, আমার স্ত্রী কিভাবে দেখবে এসব? তাছাড়া দেখলে দেখুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার টাকা পয়সা আছে, ও যদি আমার কাছে থাকতে না চায় তাহলে আমি দরকার হলে তোমাকে বিয়ে করে সংসার করব। মিম ইকবালকে কাছে টেনে কপালে চুমু খেয়ে বলল, স্যার মাইন্ড করবেন না, এত কিছু করলাম তবু আপনার কপালে কখনো চুমু খাইনি, কিন্তু এখন চুমু খেতে খুব ইচ্ছে করলো। বিশ্বাস করেন, আমি আপনার চোখের দিকে তাকালেই অনেক লজ্জা পাই। ইকবাল বলল, লজ্জা পেলে হবে না, তাছাড়া তোমাকে কতবার বলবো আমাকে স্যার ডাকবে না। যখন অফিসে অন্যান্যরা থাকবে তখন আমাকে স্যার ডাকবে, এখন ডার্লিং বলে ডাকবে, না হলে তোমার প্রতি আমার কোনো ফিল আসবে না। মিম বলল, স্যার দরজা লক করেছেন, না হলে আবার কেউ ঢুকে পড়বে, তখন মান সম্মান দুজনেরই থাকবে না। ইকবাল বলল, এটা আমার অফিস, আমি অন্য কারো অফিসে ফষ্টি নষ্টি করছি না, হঠাৎ আমার রুমে ঢুকে পড়বে। তাছাড়া কখনো কি দেখেছো আমার অফিসে আমার অর্ডার ছাড়া কেউ ঢুকেছে? মিম বলল, তবুও সতর্ক করছি বলেই দুহাত ধরে কাছে টেনে নিল। আকাশ গ্লাসের ফাঁকে সবকিছু দেখার পর মনে মনে বলল, দুলাভাই এসব করছে, স্বয়ং আমি অফিসে আছি, উনি কি একবারও লজ্জা পাচ্ছে না যে যদি আমার শালা ভুল করে ভেতরে ঢুকে যায় তাহলে তো সবকিছু দেখে ফেলবে। আসলে কতটা খারাপ মানুষ হলে ভাবনা চিন্তা না করে এসব করে, বলেই ওখান থেকে চলে গেল। তামিনা শাশুড়ির কাছে গিয়ে বলল, আম্মা দেখেছেন আপনার ছেলে এতক্ষণ হচ্ছে তবুও বাসায় আসছে না। শাশুড়ি বলল, তুমি তাকে ফোন করনি? পুত্রবধূ বলল, মা আমি যতগুলো কল দিয়েছি প্রতিটা কল কেটে দিচ্ছে, পরে মেসেজ করলাম মেসেজও সিন করছে না, যখন আবারও কল দিয়েছি দেখছি মোবাইল বন্ধ করে রেখেছে, এখন আমি কি করি আপনিই বলেন। শাশুড়ি বলল, হয়তো ব্যস্ত আছে তাই এরকম করছে, তাছাড়া তোমার স্বামী তো কারোর সাথে ঘুরতে যায়নি, তুমি এত টেনশন করছো কেন, সময় হলে চলে আসবে। তামিনা বলল, আম্মা আজকে ওনার বার্থডে, তার জন্য আমি বাসায় একটা কেক কিনে এনেছি, কিন্তু এটাও বলেছি যে বাসায় আমি অসুস্থ, তাড়াতাড়ি এসো। কেক এনেছি সেটা বলিনি, কারণ সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে আপনার ছেলের কমন সেন্স বলতে কিছুই নেই, 1 মিনিটের জন্য আমাকে গুরুত্ব দেয় না। শাশুড়ি বলল, তুমি এক কাজ করো, কেকটা নিয়ে ওর অফিসে যাও, এর চেয়ে আমি আর বেশি কিছু বলতে পারবো না, কারণ তোমার যেহেতু বেশি সন্দেহ হচ্ছে ওর কাছে সরাসরি যাও। তামিনা বলল, আপনি একেবারেই ঠিক বলেছেন, আমি কেকটা নিয়ে তার অফিসে যাব, কিন্তু এখন না, আরো কিছুক্ষণ অপেক্ষা করি। শাশুড়ি বলল, বৌমা সেটা সুন্দর দেখাবে না, ও যদি তোমাকে ওখানে বকাবকি করে তাহলে তোমার মান সম্মান থাকবে না। একটা মানুষের সবসময় মেজাজ ভালো থাকে না, কারণ তুমি এটা বুঝছো না যে ও তোমার কারণে মোবাইল বন্ধ রেখেছে, হয়তো সে গুরুত্বপূর্ণ কাজও করতে পারে, তবুও তুমি রাজি হয়ে গেলে ওর কাছে যাওয়ার জন্য। এখন তোমার যা ইচ্ছে তাই করো। তাহমিনা আর কিছু না বলে শাশুড়ির কাছ থেকে চলে গেল। তারপর শাশুড়ি বলল, এত অধৈর্য মেয়ে আর দেখিনি। মিম আর ইকবাল রেস্টুরেন্টে এসে দুজনে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলো। শেষে দুজনে দুটো কফি নিয়ে খাচ্ছিল। এর মধ্যে ইকবাল বলে উঠল, তুমি আজকে আমাকে ট্রিট দেবে সেটা কখনোই ভাবিনি, তোমার অনেকগুলো টাকা আমি খরচ করে ফেলেছি, এখন তুমি কিভাবে চলবে? মিম হাত ধরে বলল, আমি টাকা পয়সা দিয়ে আর কি করব, কারণ আপনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার সাথে সংসার করবেন, বাচ্চা কাচ্চা হবে, এসবকে বড় করবেন, তাই আমিও আমার টাকা মনে করি না, সব টাকা আপনার মনে করি। ইকবাল কাছে টেনে গালের এক পাশ চুমু খেয়ে বলল, আমার সাহস ভেঙে গেছে, তাই তোমাকে কাছে পেলে সব সময় চুমু দিতে ইচ্ছে করে। মিম বলল, লোকজন দেখবে, তাছাড়া এই রেস্টুরেন্টে অনেকগুলো সিসি ক্যামেরা, তারা এসব দেখে হাসাহাসি করবে, এক কাজ করেন, চলেন অফিসে চলে যায়, ওখানে গিয়ে সময় কাটাবো। ইকবাল বলল, তুমি ঠিক বলেছো, চলো, বিলটা দিয়ে অফিসে চলে যায়, বলেই দুজনেই বের হয়ে গেল। তাহমিনা দারোয়ানের কাছে এসে বলল, ভাইয়া আপনাদের বস কি অফিস থেকে বের হয়েছে নাকি অফিসেই আছে? দারোয়ান সালাম দিয়ে বলল, ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি, কে বলছেন আপনি? তাহমিনা বলল, আমি আপনাদের বসের স্ত্রী, তাড়াতাড়ি বলুন আপনার বস উপরে আছে কিনা। দারোয়ান বলল, স্যার বাহিরে গিয়েছিল, কিন্তু মেয়ে ম্যাডাম নিয়ে আবারও অফিসে গেছে। তাহমিনা বলল, আপনি কি নিজ চোখে দেখেছেন নাকি শুনেছেন যে আপনার বস মেয়ে নিয়ে উপরে গেছে আবার? ম্যাডাম আমি নিজের চোখেই দেখেছি, তাছাড়া সব সময় তো আমি এখানেই ডিউটি করি। তাহমিনা বলল, আর একটা কথা বলুন তো, ওখানে কি ওরা দুজন আছে নাকি আরো কেউ আছে? আপনি কিন্তু এসব মাইন্ড করিয়েন না, আর কাউকে বলার দরকার নেই। দারোয়ান বলল, স্যার আর ম্যাডাম ছাড়া আর কেউ নেই, আর এইসব যে আপনাকে বলেছিলাম স্যারকে বলিয়েন না, তাছাড়া আপনার অনেক নাম শুনেছি, আপনাকে শাদি করার পর নাকি কোটিপতি হয়েছে, সব অবদান আপনার। তাহমিনা বলল, আপনার সাথে এসব নিয়ে পরে কথা বলবো, আমি তাড়াতাড়ি উপরে যাই তাহলে, বলেই উপরে গেল। তারপর দারোয়ান নিজে নিজে বলল, আল্লাহ উপরে কি ঘটে। মিমকে চেয়ারে বসিয়ে ইকবাল বলল, এই চেয়ারে তোমাকে খুব মানায়, সত্যি তুমি যদি আমার স্ত্রী হও তাহলে আমি তোমাকে এই চেয়ারটা একেবারেই দিয়ে দেবো। মিম বলল, সেটা কখনোই সম্ভব নয়, আপনার স্ত্রী আছেন, উনি যদি একবার জানতে পারে আমি এই চেয়ারের জন্য কারাকারি করছি তাহলে উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না আপনার আর আমার কি অবস্থা হয়।
এর মধ্যে তাহমিনা এসে বলল, তুমি ঠিকই বলেছো, আসলে তোমার অবস্থা আর তোমার বসের অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হবে সেটা দেরিতে নয়, আজকেই হবে। দুজনেই ভয়ে কাঁপছে। ইকবাল স্ত্রীকে বলল, তুমি এখানে কেন এসেছো? এটা তো ঠিক করনি। তাহমিনা বলল, আমি ঠিক করেছি বা করিনি সেটা তোমাকে জবাবদিহিতা করতে পারবো না। তার আগে বলো, অফিস থেকে সবাইকে বিদায় দিয়ে তোমরা দুজন কোন উদ্দেশ্যে এখানে বসে আছো? সারাদিন যা যা করেছো এসব করে মন ভরেনি? মিম অফিস থেকে পালাতে চাইলে তাহমিনা হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? তুই তো আমার জীবন ধ্বংস করার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস। তোকে শিক্ষা দেওয়া ছাড়া এখান থেকে এক পাও যেতে দেব না। ইকবাল বলল, তুমি একটু বেশি বেশি করছো, তাকে ছেড়ে দাও, ওর কাজ শেষ, চলে যাক। তাহমিনা বলল, কাজ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে থাকার কারণটা কি? ইকবাল বলল, তোমাকে এখানে কি আসতে বলেছে? কে কি বলেছে তোমাকে? তাহমিনা বলল, তুমি হয়তো ভুলে গিয়েছো, তোমার অফিসে আমার ভাইটাকে, ও যে তোমার শালা, তোমার এই সমস্ত দেখলে আমাকে বলে দেবে, তা কি একবারও ভেবেছো? ইকবাল বলল, ও তো এসব দেখার কথা নয়, কিভাবে দেখলো? আর বাসায় কখন গেল আমাকে বলো। তাহমিনা বলল, কখন দেখেছে, কখন বলেছে? তাহলে শোনো। দুজনে বসে চিন্তা করছে। এরই মধ্যে তাহমিনার ছোট ভাই গিয়ে বলল, আপা, তোমার স্বামী তো অফিসে একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, আমি নিজের চোখে সব কিছু দেখেছি। ইকবালের মা তাহমিনা শাশুড়ি বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমার ছেলে তোমার দুলাভাই তো এরকম নয়, অনেক ভালো, তোমার মনে হয় ভুল হচ্ছে। পুত্রবধূ বলল, মা, আপনি তো কিছুই বিশ্বাস করেন না, সবসময় মনে করেন আপনার ছেলে ধোয়া তুলসী পাতা, সবসময় আপনার ছেলেকে আপনি বিশ্বাসের যোগ্যতায় রাখেন, কখনো বলেননি যে আপনার ছেলে ভুল করে কোনো কিছু করতে পারে। আপা, এইখানে কথা না বলে তাড়াতাড়ি তুমি অফিসে যাও, হয়তো নিজ চোখে সবকিছু দেখতে পারবে, আর তোমার যা ইচ্ছে তাও করতে পারবে। শাশুড়ি বলল, বৌমা, এই মুহূর্তে আমি তোমার পক্ষে আছি, তুমি তাড়াতাড়ি গিয়ে ঘটনা সত্যি কিনা দেখো, আর যদি সত্যি হয়ে থাকে আমি গেলে সে লজ্জা পাবে, সমাধানটা তুমিই করে নিও। আমি কোনো চরিত্রহীন ছেলে জন্ম দেইনি, এবং মনে করব যদিও চরিত্রের সমস্যা থাকে তাহলে আমি ছেলে হিসেবে পরিচয় দেব না, আমি আমার মেয়ের কাছে চলে যাব, তার ভাতও খাবো না। তাহমিনা বলল, ঠিক আছে, আমি এক্ষুনি বের হচ্ছি। ছোট ভাই বলল, আমি যেতে পারবো না, তুমি গিয়ে হাতে নাতে ধরো। তাহমিনা ঠিক আছে বলে তাৎক্ষণিক বের হয়ে গেল। ইকবাল বলল, সব কিছু কি আমার মা জেনে গেল? তুমি চাইলে ওখান থেকে তোমার ছোট ভাইকে সরিয়ে অন্য জায়গায় গিয়ে কথা বলতে পারতে। এখন আমার মা যদি এসব জেনে যায় তাহলে তো আমাকে আর ছেলে হিসেবে পরিচয় দেবে না। বলেই হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি বিরাট অন্যায় করে ফেলেছি, আমি কখনো এই ধরনের কাজ করব না। মেয়েটাও কান ধরে বলল, ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন, দরকার হলে আমি এই অফিসে চাকরি করব না, প্লিজ তবু আমার এই জীবনটা নষ্ট করে দিয়েন না, আমার ভবিষ্যৎ আছে, আমি স্যারের পাল্লায় পড়ে নিজে হারিয়ে গেছি। তাহমিনা বলল, আমি কাউকেই ক্ষমা করব না, তুমি আমার বিশ্বাসকে অমর্যাদা দিয়েছো, আমার সমস্ত টাকা পয়সা দিয়ে তোমাকে ব্যবসা ধরিয়ে দিয়েছি যেন আমার বন্ধু বান্ধবরা বলতে পারে আমার স্বামী কোনো কিছু দিয়ে কমতি আছে, আর শেষ পর্যন্ত চেয়ারে বসে আমার স্থান কেড়ে নিতে চাচ্ছ। আমিও এত সহজে ছাড়বো না, চলে যাচ্ছি থানায়, থানায় দেখা হবে খুব শীঘ্রই। বলেই তাহমিনা চলে গেল। ইকবাল ও মিম খুব টেনশনে পড়ে গেল, কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। ইকবালের সমস্ত কিছুর আঘাত আসছে, মিম লোভে পড়ে তার জীবনটা ধ্বংস হয়ে গেল। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।